প্রথম কথা হচ্ছে যে snake bite is one of the gravest medical scars that is known to mankind all over the world. শুধু আমাদের দেশে বছরে more than lakhs people die from snake bite and it's grossly underreported. lakhs যে বলা হচ্ছে সেটা 5 লাখও হতে পারে, nobody knows. অজস্র মানুষ মারা যায় and most of it is preventable. সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখের কথা। এই যে হিউজ ডেথ টোল আমাদের দেশে, তার মধ্যে মোর দ্যান 50% ইজ অ্যাকাউন্টেড ফর বাই 5 স্টেটস: ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা। দিস 5 স্টেটস অ্যাকাউন্ট ফর মোর দ্যান 50% অফ দ্য ডেথস। ঠিক আছে, পয়জনাস স্নেক, নন পয়জনাস স্নেক সেটা জানো। পয়জনাস স্নেক আমাদের দেশে যেগুলো পাওয়া যায় অনেকগুলোই আছে, তার মধ্যে সিগনিফিক্যান্ট হচ্ছে মেইনলি 6টা, যেগুলো বেশি পাওয়া যায় এবং যেগুলো থেকে বেশি মানুষ মারা যায়। স্নেক বাইটের ইনস্টেন্সগুলো ম্যাক্সিমাম যেগুলোর ক্ষেত্রে ঘটে। এগুলোর মধ্যে দুটো টাইপ আছে, একটাকে বলা হয় ভাইপারিডি আর একটাকে বলা হয় ইলাপিডি। ইলাপিডিগুলোকে ক্রেটসও বলে। ক্রেট হচ্ছে দু রকম মেইনলি, একটা হচ্ছে কমন ক্রেট আর একটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট। কমন ক্রেটের মধ্যে যেগুলো আমাদের এই কালাচ, শাঁখামুটি, শিয়রচাঁদা, ডোমনাচিতে এই 4টে সাপ আছে, এদের একটা আলাদা সিগনিফিকেন্স আছে, সেটা পরে বলছি। ভাইপারিডিগুলো হচ্ছে যেগুলোকে আমরা সচরাচর বেশি দেখে থাকি: গোখরো, কেউটে, চন্দ্রগোড়া আর শঙ্খচূড়। শঙ্খচূড় হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে মানে খতরনাক। তা ফর্চুনেটলি আমরা ওটা দেখি না অত বেশি, কারণ ওটা মেইনলি জাঙ্গল সেটিংয়ে বেশি পাওয়া যায়। সুন্দরবনে প্রচুর শঙ্খচূড় আছে, ঠিক আছে, বা ডুয়ার্সের জঙ্গলগুলোতে যেগুলো ভিতরে ভিতরে সেসব জায়গায় প্রচুর শঙ্খচূড় হচ্ছে কিং কোবরা, মানে ওটা অন্য সাপদেরও খায়। একটা শঙ্খচূড় আরেকটা সাপকে হামেশাই গিলে খেয়ে নেয়। আর হচ্ছে গোখরো আর কেউটে। এদের মধ্যে কেউটেটা লোকালয় থেকে দূরে থাকে, সাধারণত মাঠে ঘাটে থাকে। গোখরো কিন্তু মানুষের ডুয়েলিংসের চারপাশে থাকে। বাড়িতে যে সমস্ত স্নেক বাইট গুলো হয়ে যায়, বাড়িতে বা বাগানে বা ইত্যাদি, এগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে গোখরো। আচ্ছা, আর কি চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াকে বলা হয় রাসেলস ভাইপার। দেখে বোঝা যায়, তার কারণ গায়ে রিং এর মতো দাগ থাকে, একটা ডার্ক কমপ্লেকশন, তার মধ্যে সোনালি বা হলুদ একটা রিং এর মতো থাকে, তার থেকে চন্দ্রবোড়া নাম হয়েছে। চন্দ্র মানে মিন্স চাঁদ। আচ্ছা, এই গেল 6টার কথা মোটামুটি। এবার কামড়টা কখন ম্যাক্সিমাম হয়? সাধারণত ভোরের দিকে, সকালের দিকে অথবা সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা কাদের কাটে? খেতে খামারে কাজ করতে গেছে, সে সময় সাপগুলো দিনের শেষে বেরোতে শুরু করেছে গর্ত থেকে, একটা বাইট হয়ে গেল। সকালের দিকে ম্যাক্সিমাম হয় কেন? মানুষ পুকুর ঘাটে যায়, বাড়ি থেকে বেরিয়ে উঠোনে গেছে, বা একটু ধারে হয়তো জঙ্গলে একটা বাগান টাগান আছে, সেখানে গেছে, কামড়ে দিল। এইভাবে ম্যাক্সিমাম বাইট হয়। সবচেয়ে কোথায় বেশি কামড়ায়? ন্যাচারালি পায়, আর পজিশন অনুযায়ী নির্ভর করে, অনেক সময় হাতেও হয়। গলায় কামড়ানো বা মাথায় কামড়ানোটা খুব রেয়ার, কিন্তু হয়। কিভাবে হয়? খড়ের চাল উপর থেকে বাঁশ ধরে ঝুলছে ছিল, উপর থেকে কোনো কারণে ইট ফিলস থ্রিটেন্ড এবং কামড়ে দিল। এর থেকে বাংলা একটা কথাই আছে, শিরে হলো সর্বাঘাত, দাগা বাঁধি কোথা। মাথায় বা গলায় যদি কামড়ে দেয়, সেটাকে তো আটকানো, স্প্রেড আটকানোর খুব একটা উপায় নেই। পার্সন উইল র্যাপিডলি সাকাম টু ডেথ। ঠিক আছে, যাই হোক, এইভাবে হয়ে থাকে। সকালের দিকে বা সন্ধ্যের দিকে বেশি হয়, শরীরের এই সমস্ত জায়গাগুলোতে বেশি হয়। এবার কি দেখে বোঝা যায়? আমরা ছোটবেলায় যেটা পড়েছি স্বাস্থ্য বা সাধারণ জ্ঞানের বইয়ে, যে নন পয়জনাস স্নেক হলো অনেকগুলো ছোট 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 দাগ থাকবে, স্ক্যাটার্ড 7-8টা দাগ থাকবে এরকম। আর যদি পয়জনাস স্নেক হয়, তাহলে পরিষ্কার দুটো ফ্যাং মার্ক পাওয়া যাবে পাশাপাশি, অ্যাবাউট 1 ইঞ্চ অ্যাপার্ট। এটা কিন্তু ফুল প্রুফ নয়। এটা দেখে স্নেক বাইট ডায়াগনোজ করতে এখন বারণ করা হয়। কেন? অনেক সময় দেখা যায় যে ডিস্টিংক্ট দুটো দাগ ওর ফ্যাং মার্ক দেখা যাচ্ছে না, অনেক সময় অন্য দাগের সাথে কনফিউজ হয়ে যায়। আরো কি ইম্পর্টেন্স, কতগুলো সাপ আছে, যেটা তখন বলছিলাম যে ক্রেটদের একটা বিশেষ ব্যাপার আছে। ক্রেটদের মধ্যে মেন যেটা বেশি পাওয়া যায়, কালাচ সাপ। কালাচ সাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর ফনা ধরে না, এটা এমনি যায়, এবং এদের কামড়টা ইউজুয়ালি পেনলেস বা খুব সামান্য।
এবং এই ফ্যাং মার্কটা খুব ইনডিস্টিংক্ট হয়, খুব কমন একটা অকারেন্স হচ্ছে, এটা জেনে রাখা দরকার তোমাদের, কারণ যারা ভবিষ্যতে হেলথ সার্ভিসে যাবে বা হয়তো হেলথ সেন্টারে একটা অন্তত কিছু সময়ের জন্য চাকরি করবে বা কোনো হসপিটালে ইমার্জেন্সিতে মেডিকেল অফিসার হিসেবে থাকবে, তাদের এটা জেনে রাখা খুব দরকার। সেটা হচ্ছে এই কালার ছাপের বাইকগুলো আমাদের দেশে ম্যাক্সিমাম কিরকম ভাবে হয়, রাতে প্রচুর মানুষ মেঝেতে শোয়, এমনি মাদুর পেতে বা একটা বিছানা পেতে শুয়ে আছে, সাপটা মানুষের উষ্ণতা খোঁজে, বিছানার কাছাকাছি এসে থাকে, তুমি শুয়ে আছো হাত দিয়ে, তোমার কাছাকাছি তোষকের পাশে এসে শুয়ে আছে, তুমি রাতে ঘুমোচ্ছ জানতে পারছো না, কোনো কারণে তুমি হাতটা নাড়লে বা এ করলে ও ভয় পেয়ে তোমাকে কামড়ে দেবে। ম্যাক্সিমাম স্নেক কিন্তু অ্যাগ্রেসিভ নয়, তারা মানুষের থেকে দূরে চলে যেতে চায়, কিন্তু whenever it feels threatened he will bite you। এবার তুমি কালার ছাপটা ওখানে ছিল, তুমি ঘুমের ঘরে হাতটা নেড়েছো এরকম করে, ওর সঙ্গে সঙ্গে তোমাকে একটা কামড়ে দিয়েছে। যেহেতু এই বাইকটা খুব বেশি পেইনফুল নয় এবং তোমাকে ঘুমের মধ্যে কামড়ে দিল, তুমি টের পেলে না, বা টের পেলেও একটা জাস্ট অস্বস্তি কামড়ে দিল। এইবার এর থেকে দুটো কথা, এক নম্বর হচ্ছে যেহেতু ইনডিস্টিংক্ট বাইট, কাজেই ওই ফ্যাংমার্ক দেখে তুমি কালার ছাপ কামড়েছে এই কামড়ে বুঝতে পারবে না, যে কারণে এই ডবল ফ্যাংমার্কের ব্যাপারটা ওই সাপের ক্ষেত্রে তোমার প্রযোজ্য হবে না। তুমি ওই অ্যালগোরিদম ধরে দেখলে যে না পয়জনাস বাইট হয়নি, কিন্তু ইউ আর গ্রসলি মিস্টেকেন। এটা হচ্ছে এক নম্বর কথা যেটা বলা। দ্বিতীয় কথা হচ্ছে এর থেকে কি হয়, এটা আরেক ভাবে হতে পারে, তুমি যে তোষকে মশাই টশাই না টাঙিয়ে শুয়েছো সেটাও যেমন হতে পারে, তেমনি তুমি মশাই টাঙিয়ে শুয়েছো তাতেও হতে পারে, তোমার ধারে মশাই একদম ধারে হাতটা চলে গেছে, বা মশাইটা ভালো করে গোদা ছিল না, সাপটা হয়তো একটু মুখ খুলে ওর মধ্যে আছে, মুখ ঢুকে আছে, কামড়ে দিল, তুমি বুঝতে পারলে না। এবার এই কমন ক্রেটের বা কালাচের মেন টাইপটা হচ্ছে ইটস আ নিউরোটক্সিন। আমরা পরে আসছি এই টক্সিনের ব্যাপারগুলোতে। নিউরোটক্সিন হওয়ার ক্ষেত্রে জন্য কি হয়, অন্য আরো যে সমস্ত পেশেন্ট সাপগুলোর ফাইটগুলো নিউরোটক্সিক, তার মধ্যে এরটা ম্যানিফেস্ট করতে একটু সময় লাগে, হয়তো 12 ঘন্টা 14 ঘন্টাও বাদেও ওটা ম্যানিফেস্ট করতে পারে। তখন যে ফিচারগুলো নিয়ে আসবে পেশেন্ট, সেটার সাথে একটা নর্মাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যাকিউট নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের অনেক কিছু সিমিলারিটি থাকবে। তুমি স্নেক বাইটের কোনো হিস্ট্রি দিচ্ছ না, তুমি একটা নিউরোলজিক্যাল একটা কমপ্লিকেশন নিয়ে একটা ইমার্জেন্সিতে গিয়ে করছো, অ্যাপিয়ার করছো। ডাক্তার যদি না জানেন ব্যাপারটা, তিনি যদি সেই ব্যাপারটা নিয়ে সচেতন না হন, তিনি বুঝতেই পারবেন না যে এই ব্যাপারটা স্নেক বাইট থেকে হয়েছে, যার ফলে প্রপার ট্রিটমেন্টটা হবে না, পেশেন্ট উইল ডিটেরিওরেট, হি উইল ডাই। এভাবে প্রচুর মানুষ মারা যায়। এখন প্রত্যেকটা হেলথ সেন্টারে অ্যাডিকুয়েট সাপ্লাই অফ অ্যান্টিভেনামস মেনটেন করা হয়। তো এইবার আসি আমরা স্নেক ভেনামের এতে। স্নেক ভেনামটা কি থেকে, পয়জনাস স্নেকের ভেনাম কোথা থেকে আসে? দুদিকে দুটো ভেনাম গ্ল্যান্ড থাকে, এগুলো হচ্ছে মডিফাইড স্যালিভারি গ্ল্যান্ড। তার মধ্যে ভেনামটা তৈরি হয়, দুটো ফ্যাং আছে যেগুলো হচ্ছে ফাঁপা দুটো টিউব, সেটা দিয়ে যখনই কামড়াচ্ছে, কামড়ে একটু মোমেন্টারিলি মাথাটা এরকম করে বেঁকায়, তাতে কি হয়, ওই এর থেকে স্যালিভারি গ্ল্যান্ডটা থেকে বিষটা একটা পাউচের মতো ওই ফ্যাং মার্ক দিয়ে এসে সরাসরি মোমেন্টারিলি পেশেন্ট দেহে ঢুকে যায়। তো মানুষের বা যে বিটেন অ্যানিমালটা, সে মারা যাবে বা তার অসুস্থতা কেন হবে? এক নম্বর হচ্ছে ডিরেক্ট এফেক্ট অফ দ্য ভেনাম। দু নম্বর কি না, ওই যে সাপটা কামড়াচ্ছে তার মুখের ভিতর বাক্কাল ক্যাভিটিতে একটা কমপ্লেক্স মিক্সচার অফ অর্গানিজমস আছে, এরোবিক এবং এনারোবিক অর্গানিজমস, যেগুলো মানুষের নর্মাল কমেন্সাল নয়, যেগুলো সচরাচর পরিবেশে আমরা দেখতে পাই না। এরকম কতগুলো খুব বাজে জার্ম সেগুলো সাপের মুখের ভিতর থাকে, যখনই কামড়াচ্ছে ভেনাম যেমন ঢুকছে তেমনি ওগুলোও ঢুকছে, তারপরে ওর থেকে যে সব টিস্যু ইনফেকশনটা হয় সেটা থেকে একটা প্রচন্ড বিষক্রিয়া হয়, তার থেকেও আলটিমেটলি ইট মে লিড টু ডেথ। আচ্ছা, এবার ভেনমগুলোর তিনটে টাইপ আছে, একটা হচ্ছে নিউরোটক্সিন, একটা হচ্ছে হেমাটোটক্সিন, আর একটা হচ্ছে মায়োটক্সিন। মায়োটক্সিন আমাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই কারণে মেইনলি দ্য সি স্নেকস আর মায়োটক্সিন। সি স্নেক দেখার দুর্ভাগ্য যেন না হয়, বিকজ দে আর ভেরি পয়জনাস। সি স্নেক কামড়ালে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়, আনলেস ইট ইজ ভেরি ভেরি প্রম্পটলি ট্রিটেড। হ্যাঁ, আর সাপগুলো ইউজুয়ালি চ্যাপ্টা হয়,
আমরা এখন আন্দামানে বেড়াতে গিয়ে অনেক গ্লাস বটম বোটে আমরা ঘুরে টুরে বেড়াই, লাক্ষাদ্বীপে গিয়ে মালদ্বীপে গিয়ে অনেক ঘোরো। গ্লাস বটম বোটে অনেক সময় দেখা যায় যে তলা দিয়ে সাপ যাচ্ছে, সেগুলো কিন্তু পরিষ্কার চ্যাপ্টা, একদম মানে কাগজের মতো চ্যাপ্টা নয়, বাট দ্য শেপ ইজ ওই স্টিংরের মতো আর কি, চ্যাপ্টা মতো। দে আর ভেরি পয়জনাস। মেইনলি এগুলোই মায়োটক্সিন, যে কারণে যারা সাঁতার কাটতে গিয়ে বা স্নরকেলিং করতে গিয়ে যাদের সাপে কামড়ায় তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচানো যায়। গেল আমরা যেটা প্লেনসে বা মানে মেনল্যান্ডসে আমরা যেগুলোকে দেখছি সেগুলো মেইনলি নিউরোটক্সিক এবং হেমাটোটক্সিক। এই হেমাটোটক্সিক যেগুলো সেগুলোই ইভেন্চুয়ালি গিভ রাইজ টু রেনাল ফেলিয়ার ইন দ্য ফর্ম অফ নেফ্রোটক্সিসিটি, সেটাতে পরে আসছে। এই নিউরোটক্সিক মেইনলি কোন কোনগুলো? গোখরো, কেউটে, এগুলো হচ্ছে নিউরোটক্সিক। শঙ্খচূড়, ক্রেট, কমন ক্রেট, অন্যগুলো। আর হেমাটোটক্সিক কোনটা? মেইনলি চন্দ্রবোড়া, রাসেলস ভাইপার আর ব্যান্ডেড ক্রেট গুলো, চিতি সাপ যেটাকে বলে বাংলায়, এইগুলো হচ্ছে নটোরিয়াস ফর বিং নেফ্রোটক্সিক বাই ওয়ে অফ বিং হেমাটোটক্সিক। দুটোর কিরকম ডিফারেন্সটা কিরকম হবে? নিউরোটক্সিক যেগুলো সেটাতে আগে আসি, কারণ ওটাতে বেশি র্যাপিড ডেথ হয়। সেটা হচ্ছে একটা নেমোনিক হচ্ছে 5 Ds and 2 Ps, 5টা সিমটম যেগুলো ডি দিয়ে শুরু, দুটো সিমটম যেগুলো পি দিয়ে শুরু। পি দিয়ে শুরু কি কি? টোসিস, PTOSIS, টোসিস, চোখ ঝুলে পড়ছে, চোখের পাতায় ড্রুপিং অফ আইলিডস। আর প্যারালিসিস, প্যারাপ্লেজিয়া, প্যারালিসিস। টোসিস কেন? মেইনলি অপথ্যালমোপ্লেজিয়া করে, ক্রেনিয়াল নার্ভ 3, 4, 6 এবং বালবার প্যারালিসিস করে। বালবার প্যারালিসিস মানে 9, 10 আর হচ্ছে 12, 10 না সরি 9, 11 আর 12, এগুলোকে এফেক্ট করে। অপথ্যালমোপ্লেজিয়া হওয়ার জন্য কি হয়? টোসিস হচ্ছে, পেশেন্টের ড্রুপিং অফ আইলিডসে চোখ খুলে রাখতে পারছে না। এটাকে গ্রাম বাংলার দিকে বলে শিবনেত্র, পেশেন্ট শিবনেত্র হয়ে গেছে। শিব ঠাকুরের যেমন চোখ ঢুলু ঢুলু এতটুকু ফাঁক হয়ে আছে, গাঁজা খেয়ে শিবটাকে ঢিলু হয়ে আছে, এটা বলে শিবনেত্র। পেশেন্টের ওরকম একটা হয়, একদম অ্যাডভান্স স্টেজ অফ টোসিস, পেশেন্ট একদম চোখ খুলে রাখতে পারছে না, তার মানে ওর বিষক্রিয়াটা, পয়জনটা খুব বেশি মাত্রায় চলে গেছে, ইজ র্যাপিডলি অ্যাডভান্সিং টুয়ার্ডস আ রেসপিরেটরি ফেলিয়ার। এই দুটো গেল, দুটো পি। আর 5টা ডি কি কি? ডিপ্লোপিয়া। অপথ্যালমোপ্লেজিয়ার জন্য মনোকুলার ভিশনটা চলে যাবে, পেশেন্ট দুটো দেখবে। ডিজার্ট্রিয়া, কথাবার্তা ঠিক মতো বলতে পারবে না, ডিসজয়েন্টেড স্পিচ হবে, ভেঙে ভেঙে কথা বলছে, যাচ্ছে, উচ্চারণ করতে পারছে না ঠিক মতো, একটা স্লারিং অফ স্পিচ হয়ে যাচ্ছে, এটা ডিসজয়েন্টেড স্পিচ, ডিজার্ট্রিয়া সরি। আর কি? ডিসফোনিয়া, স্পিচের ভয়েসের পিচ কমে যাচ্ছে, মানে এটা হোর্সনেস অফ ভয়েস, এটা ভারী ভারী আওয়াজটা হচ্ছে, আস্তে আস্তে গলা জড়িয়ে যাচ্ছে। আর কি? ডিসফেজিয়া, ভালো করে গিলতে পারছে না, কারণ বিকজ অফ বালবার প্যারালিসিস, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাচ্ছে। আর কি? ডিসনিয়া, ফাইনালি দ্য পেশেন্ট ইজ হ্যাভিং রেসপিরেটরি ফেলিয়ার, ডিসনিয়া হয়ে যাচ্ছে। এই যে কটা জিনিস, এই কটা ইন সিকোয়েন্সিয়াল অর্ডার এই কটা হতে থাকবে। প্রথমেই কি হবে? ইট স্টার্টস উইথ ফারোয়িং অফ দ্য ফোরহেড, ফারোয়িং অফ দ্য ফোরহেড কুচকে যাবে, তারপর ডিপ্লোপিয়া হবে, টোসিস হবে, ডিজার্ট্রিয়া হবে, ডিসফোনিয়া হবে, তারপর ডিসফেজিয়া হতে শুরু করবে, ফাইনালি আমাদের কি বলে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ডিসপিয়া, রেসপিরেটরি ফেলিয়ার। তার সাথে আর কি হবে? হাত পায়ের প্যারালিসিস হয়ে যাবে, 4 হাত পায়ে পেশেন্ট টোটালি একটা ফ্ল্যাসিড প্যারালিসিসে চলে যাবে। এইটা হচ্ছে একটা নিউরোটক্সিক স্নেক বাইটের পর এই হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস। তুমি যদি টাইমলি ইন্টারভিন করতে না পারো, ইউ উইল নট বি এবল টু সেভ দ্য পেশেন্ট। এইবার একটু জাস্ট এর থেকে আরেকটা কথা এসে যায়, সেটাও যে আমরা কমন ক্রেটের ব্যাপারটা বললাম, যে ভোরবেলা কামড়ে, রাত্রেবেলা কামড়েছে, পেশেন্ট জানতে পারেনি, বেলার দিকে তার একটা প্যারালিসিস হতে শুরু করেছে, গেছে তোমার কাছে এসছে, তুমি একটা হেলথ সেন্টারে আছো বা তুমি একটা মেডিকেল হসপিটালে ইমার্জেন্সিতে আছো,
তোমার মাথায় আছে যে হ্যাঁ এরকম তো আমি শুনেছিলাম যে কালার সাপের কামড় এরকম হয়, হয়ে থাকতে পারে, কিন্তু তুমি তখন পেশেন্ট এসছে টোটালি একটা ফ্ল্যাসিড প্যারালিসিস নিয়ে, তার পেরিফেরাল পালস আই মিন সুপারফিশিয়াল রিফ্লেক্স কিছু নেই, ডিপ রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট হয়ে গেছে, বেভিনস্কি সাইন কিছু পজিটিভ নেই, মাসেলের টোন গুলো একদম কমে গেছে, একদম টিপিক্যাল একটা ফ্ল্যাসিড প্যারালিসিস যেরকম হয়। এবার এই ফ্ল্যাসিড প্যারালিসিস ইনভলভিং অল ফোর লিম্বস, তার সাথে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এই ব্যাপারটা একটা জিবি সিন্ড্রোমেও হতে পারে, গুলেনবারি সিন্ড্রোমেও হতে পারে। এন্ড গুলেনবারি সিন্ড্রোম ইজ নট এট অল আনকমন। এখন তো দেখছো মাঝে সাঝে ধারোধার হচ্ছে, কাগজে টাগজে প্রচুর পড়ছো। তুমি কি করে বুঝবে যে এটা জিবি সিন্ড্রোম হয়েছে নাকি একে একটা আননোন বা একটা স্নেক বাইট হয়েছিল যার থেকে হয়েছে? তোমাকে জিজ্ঞেস করতে হবে অর্ডার অফ ডেভেলপমেন্টটা। জিবি সিন্ড্রোম ইজ অলওয়েজ আ অ্যাসেন্ডিং প্যারালাইসিস। আগে পা গুলো প্যারালাইজড হবে, ডিস্টাল থেকে মোটর ডিস্ট্রিবিউশনে যাবে, তারপর হাতগুলো প্যারালাইজড হবে, তারপর ক্রেনিয়াল নার্ভসের প্যারালাইসিস হতে থাকবে, সেভেন নার্ভ টাপ গুলো চলে যাবে, ফেশিয়াল পলসি হবে, ফাইনালি দেয়ার উইল বি রেসপিরেটরি ফেলিয়ার, রেসপিরেটরি প্যারালাইসিস বাই ওয়ে অফ ডায়াফ্রামেটিক পলসি। স্নেক বাইট ইনডিউস যেটা ফ্ল্যাসিড প্যারালাইসিস হচ্ছে সেটা উল্টো, সেখানে উপর থেকে জিনিসটা নামছে, স্টার্টিং ফ্রম দ্য ক্রেনিয়াল নার্ভস। ফারোয়িং অফ ফোরহেড দিয়ে শুরু হচ্ছে, ডিপ্লোপিয়া হচ্ছে, টোসিস হচ্ছে, ডিসার্ট্রিয়া হচ্ছে, ডিসফোনিয়া হচ্ছে, তারপর ডিসফেজিয়া হচ্ছে, তারপর ডিসমিয়া হচ্ছে, তারপর হাত পাগুলো প্যারালাইজ হয়ে যাচ্ছে, ফাইনালি পেশেন্ট ডাইজ। ওপর থেকে নামছে, ডিসেন্ডিং প্যারালাইজ। আর জিবি সিন্ড্রোমের ক্ষেত্রে এবং বেশিরভাগ অন্য নিউরোলজিক্যাল যে অন্য ইনকুয়াস যেগুলো আর কি সেগুলো অ্যাসেন্ডিং, আগে পা ইনভলভ করে তারপর আস্তে 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 উপরে ওঠে। এইভাবে দুটোকে ডিফারেন্সিয়েট করা যায়। যাও, এই গেল আমার নিউরোটক্সিক বাইটের কথা। হিমাটোটক্সিক বাইটে কি হবে? পেশেন্ট ব্লিড করতে থাকবে। কিরকম ব্লিড করবে? কনজাংটাইভাল হেমারেজ হবে। যদি কোনো গ্রস পেশেন্ট দেখতে পাও ওয়ার্ডে শুয়ে আছে, দেখে তোমার ভয় লেগে যাবে। কনজাংটাইভাল ইডিমা, চোখটা যেন ফুলে ঠিক করে বেরিয়ে আসছে, এরকম এতখানি ফুলে আছে চোখ, ভীষণ রকম কনজাংটাইভাল ইডিমা, তার মধ্যে রক্ত জমে আছে, লাল হয়ে আছে চোখ একেবারে পুরো, ঠিক আছে? গাম ব্লিডিং হবে, এপিস্ট্যাক্সিস হবে, নেজাল ব্লিডিং, হেমাটেমেসিস হতে পারে। আর কি হবে? পেছাবের সাথে রক্ত বেরোচ্ছে, হেমাচুরিয়া হচ্ছে। যদি কোনো কারণে পেশেন্ট কষ্টের চোটে পায়খানা করে ফেলে, তাহলে হেমাটোকেজিয়া, পায়খানার সাথে ব্লিডিং পিআর হচ্ছে। এরকম সব ন্যাচারাল অরিফিস থেকে পেশেন্ট উইল ব্লিড। মিউকোজাল মেমব্রেন হেমারেজ বলে এগুলোকে। এটা হবে। আর কি? কতগুলো লোকাল রিয়াকশন হবে, এটা হেমাটোটক্সিক বাইটের কথা বললাম, এগুলো হয়। এবং এই ব্লিডিং টেন্সিটা বাড়তে থাকবে। ডিউ টু ব্লিডিং পেশেন্টের হাইপোটেনশন হতে শুরু করবে। আর কি হয়? লোকাল অ্যাকশনস। লোকাল পয়জনস কি কি হবে? যেখানটায় কামড়ালো সেই জায়গাটাতে দেয়ার উইল বি ইন্টেন্স পেন ইউজুয়ালি, অ্যাপার্ট ফ্রম দ্য ওই কালার সাপটা, ওগুলোতে কিছু হয় না। কিন্তু এই গোখরো, কেউটে, চন্দ্রগোড়া, শঙ্খচূড় ইত্যাদি এই সমস্ত সাপের কামড়ে সবসময় দেয়ার উইল বি ইন্টেন্স পেন এট দ্য বাইট সাইড, ফুলে যাবে জায়গাটা, সেখান থেকে উজিং হতে পারে, রক্ত মেশানো জল জল সিক্রেশন হতে পারে, সেখান থেকে ফুলে যাচ্ছে, জায়গাটা প্যারেস্থেশিয়া হয়ে যাচ্ছে, ভালো সেন্সেশন নেই। তো এইগুলো নিয়ে তোমার কাছে পেশেন্ট এসে হাজির হয়েছে। এটা হচ্ছে পেশেন্টের ওভারঅল ডিসপোজিশন। তুমি তাহলে এটা আমরা গ্রসলি ওদের কারণ আর সিমটমস গুলো আলোচনা করলাম। এইবার আমরা ম্যানেজমেন্টে চলে যাই। ম্যানেজমেন্টের মধ্যে প্রথম কি? ইনভেস্টিগেশন, তুমি কি কি করবে, আর তুমি ম্যানেজমেন্ট কি কি করবে, ট্রিটমেন্ট কি কি করবে। ট্রিটমেন্টের মধ্যে ম্যানেজমেন্টের ইনভেস্টিগেশনের ব্যাপারটা পরে আসছে, ওটা তো হসপিটালে গিয়ে করার প্রশ্ন আসছে। তুমি দেন অ্যান্ড দেয়ার কি হচ্ছে, একটা মাঠে হয়েছে কি একটা বাগানে হয়েছে কি ক্ষেত খামারে কোথাও হয়েছে, প্রথম কি কাজগুলো করতে হবে। যারা অন্য কেয়ার গিভার, যারা ছুটে এসছে বা করছে, বা তুমি একজন ডাক্তার কোনো কারণে কাছে ছিল, তুমি গেছো, কি করে? প্রথম কথা হচ্ছে রিঅ্যাসুরেন্স অফ দ্য পেশেন্ট। পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে, সাহস দিতে হবে। কেন? প্রচুর পেশেন্ট সাপে কামড়ে এত ভয় পায়। প্রথম কথা, ব্যাপারটা একটা সাপ এলো তোমাকে কামড়ে দিল, মানে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং আমরা ছোটবেলা থেকে যেরকম ভাবে ব্যাপারটা ভাবতে অভ্যস্ত, তাতে একটা বড় সাপ এসে তোমাকে ছবল মেরে দিল, দ্যাট ইজ রিজন এনাফ ফর ইউ টু ডাই। মানুষ এত ভয় পেয়ে যায় যে তার থেকেই অনেক সময় হার্ট ফেল করে মানুষ মারা যায়। একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ পেশেন্ট কিন্তু বিষক্রিয়ার জন্য মারা যায় না, ভয়ে হার্ট ফেল করে মারা যায়।
পেশেন্টকে সেই জন্য রিঅ্যাসিওর করা যে না কিছু হয়নি, এক্ষুনি তোমাকে নিয়ে যাবো, তোমার কিচ্ছু হয়, ওইটুকুতে কিচ্ছু হয় না, এই করে ভয় দেয়। এবং তার সাথে সাথে থাকা সবসময়, তুই শো আমি লোক ডেকে আনছি, এই করা চলবে না, সে আরো ভয় পেয়ে যাবে যে আই এম বিং লেফট টু ডাই। তোমাকে সবসময় তাকে সাহস দিতে হবে, কাছে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি, পেশেন্ট যদি বেশি ভয় পেয়ে যায় ট্যাকিকার্ডিয়া হতে থাকবে, যত ট্যাকিকার্ডিয়া হবে তত ভেনমটা স্প্রেড করতে থাকবে। সেই জন্য পেশেন্টকে রিঅ্যাসিওর করাটা তো সবার আগে দরকার। দ্বিতীয় কথা কি, বাঁধন দেওয়া চলবে না, দিস ইজ ভেরি বেসিক। যেরকম ভাবে সাপের কামড়ে লিম্বগুলোকে বাঁধা হয়, এটাতে কাজের কাজ কিচ্ছু হয় না, উল্টে যেটা হয় রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে সিভিয়ার স্ট্যাসিস হয়ে গিয়ে মাসল নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে যায়, ঘা হয়ে যায়। আমি যখন এফডিপিজিটি ছিলাম, পিজিতে ছিলাম, আমরা যত পেশেন্টকে স্নেক বাইটের অ্যাভিয়াস দিয়ে ট্রিটমেন্ট করতাম, তার চাইতে অনেক বেশি কঠিন ট্রিটমেন্ট ছিল তাদের পরবর্তীকালে তাদের গ্যাংগ্রিন এবং ওই স্লাফিং আউট আলসারগুলোকে ট্রিট করা। পায়ের ওপর এমন ভাবে পা ফুলে তো ঢোল হয়ে আছে, আমরা টুর্নিকেট রিমুভ করেছি, কিন্তু সেটা এমন গ্যাংগ্রিনাস হয়ে গেল, তারপরে সেই ঘা হলো, সেই জায়গাটা স্লাফ আউট করে গেল, এত বড় একটা ঘা, তার পায়ের টেন্ডন বেরিয়ে গেছে, মাসল বেরিয়ে গেছে, সেখান থেকে তাকে দিনের পর দিন তাকে প্লাস্টিক সার্জারি করে করে কোনো রকম বিকামস হেল অফ আ জব। কিছু কিছু ক্ষেত্রে পায়ের পাতা অ্যাম্পুট করে দিতে হয়েছে, এমন কেসও আমি দেখেছি। বেঁধে কোনো লাভ হয় না, কারণ কি, যে ভেনম স্প্রেড করছে ইউজুয়ালি ইট স্প্রেড বাই দ্য ভেসেলস ডিপ ডাউন। বাইরের দিকে কোনগুলো থাকে, ভেনগুলো থাকে আমাদের, পেরিফেরাল ভেন্স বেশি থাকে, কটা আর্টারি তোমার সুপারফিশিয়ালি থাকে, মেন আর্টারিগুলো তো সব ডিপ দিয়ে যাচ্ছে, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি তো অনেক তলা দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে। তুমি বাইরে থেকে বেঁধে কি সেগুলোকে অক্লুড করতে পারবে কখনো? কখনোই পারবে না। তুমি লিম্ফ্যাটিক চ্যানেলস গুলোকে আটকাতে পারবে, তাতে কতটুকু স্প্রেড হচ্ছে। মাঝখান থেকে তুমি ভেনগুলোকে অক্লুড করে দিচ্ছ, এত জোরে বেঁধে দিচ্ছ যে কোনো ভেনাস রিটার্ন হচ্ছে না, মাসেলগুলো ইসকিমিক হয়ে যাচ্ছে, হয়ে তুমি একটা গ্যাংগ্রিনের পথ প্রশস্ত করছো। সুতরাং বাঁধা চলবে না, বিশেষ অন্তত যেরকম ভাবে বাঁধা হয় যে 5টা লোক মিলে দুদিকে টানছে, আরো জোরে বাঁধ, আরো জোরে বাঁধ, ওই করা চলবে না। যদি বাঁধতেই হয় একটা পাতলা কাপড় টাপড় বা এরকম দোপাট্টার মতো কিছু দিয়ে ওপর ওপর একটু বেঁধে দিলে, হালকা টাইট করে, যাতে লিম্ফ্যাটিক চ্যানেলগুলো অক্লুডেড হয়, তাতে কিছুটা স্প্রেড আটকাবে, বেশি আটকাবে না, কিন্তু ওইটুকু তুমি করতে পারো, তার বেশি কিছু না। এমন ভাবে বাঁধনটা হবে যে তার তলাতে তুমি কষ্ট করে একটা আঙুল পাস করাতে পারবে, এটা হচ্ছে রুল অফ থাম। এইটুকু টাইট করে তুমি বাঁধতে পারো, যে বেঁধেছে টাইট করে, কিন্তু এই করে একটা আঙুল ঢোকানো যাচ্ছে, এইটুকু হলেও সুপারফিশিয়াল যে লিম্ফ চ্যানেলসগুলো আছে সেগুলোকে তুমি আউটপুট করতে পারছো, তার বেশি কিছু করার দরকার নেই। কি করতে হবে, বিশেষ করে যেটা করতে হবে, অ্যাফেক্টেড পার্টটাকে স্প্লিট করতে হবে, যাতে লিম্ফটা মুভ না করে। যত মুভ করবে মাসেল মুভমেন্টের জন্য, মাসেল কন্ট্রাকশনের জন্য ভেনমটা আরো বেশি স্প্রেড করে যাবে। সেই জন্য স্প্লিন্ট করতে হবে। স্প্লিন্ট মানে কি, আমার ধরো এইখানে কামড়েছে, আমি এই করব না, সেটা যাতে না করি তার জন্য কি করবে, হাতের কাছে যা আছে, একটা লাঠি পেলে মাঠে পড়ে আছে, বা ঘরের পাশে কোথাও একটা স্কেলের মতো কিছু পেলে এখানে বেঁধে দিলে, এদিকটা বাঁধলে যাতে আমি জয়েন্টটা ইমোবিলাইজ হয়ে থাকে, আমি জয়েন্টটাকে মুভ করতে না পারি। একটা লাঠি বা একটা স্কেল বা ওই জাতীয় কিছু, একটা ঝাঁটা হলেও চলবে, আর এখানে আছে, আমি এখানে বেঁধে দিতাম যাতে হাতটা, এবং হাতটাকে এইভাবে রেখে দেওয়া যাতে হাতটা বেশি মুভ না করে। এই অবস্থা আমাকে তুলে নিয়ে গিয়ে হেলথ সেন্টারে বা হসপিটালে নিয়ে যাওয়া হলো। রিঅ্যাসিওরেন্স, টুর্নিকেটের ব্যাপারটা এবং স্প্লিন্টিং, এই তিনটে হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট। কি করবে না, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো করবে না। 1 নম্বর হচ্ছে ধোয়াধুয়ি চলবে না। ডগ বাইটের ক্ষেত্রে প্রথমেই বলা হয় যে 10 মিনিট ধরে রানিং ওয়াটারে ধোও, তারপর সাবান জল দিয়ে ধোও, তাতে 90% অফ দ্য রেবিড ভাইরাস যদি থাকে সেটা ওয়াশ অফ হয়ে যাবে। এক্ষেত্রে সেটা করা চলবে না। কেন? তুমি যত ধোবে, তুমি তো ট্যাকটাইল স্টিমুলেশন দিচ্ছ, তাতে লিম্ফ্যাটিক স্প্রেডটা বেড়ে যাবে। বাঁধার দরকার নেই, ধোয়ার দরকার নেই, চেরার দরকার নেই, কেটে, এগুলো খুব কমন প্র্যাকটিস, কেটে দিয়ে রক্তটা বার করে দেওয়া হলো, কখনো করবে না। তার কারণ কি, যদি পেশেন্টের হেমাটোটক্সিক বাইট হয়, ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে, তুমি কেটে দিচ্ছ, ইনজিওর করে দিচ্ছ, মানে সেখানে ব্লিড করার চান্স বাড়বে, ব্লিড করে ইট মে বি আ ফ্যাটাল ব্লিডিং অলসো। কাটা চলবে না। কোনো কস্টিক জিনিস দিয়ে, কি বলে ওগুলোকে, অ্যালাম ট্যালাম দিয়ে পুড়িয়ে ফটকিরি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অনেক সময় কার্বলিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া ইত্যাদি, কোনো মানেই হয় না, লাভ কিচ্ছু নেই। কিন্তু তুমি টিস্যু নেক্রোসিস করছো ওখানে আরো বেশি, তাতে
সফট টিস্যু ইনফেকশন, সফট টিস্যু আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেল। গ্রামের দিকে ওঝারা কি করে, একটা ঝামা পাথরের মতো পাথর থাকে, সেটা হচ্ছে খুব মন্ত্রপুত পাথর আর কি, ওপরে চাপিয়ে দিল সে বিষ টেনে নিচ্ছে। এগুলো করা মানে বেসিক্যালি ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, আর কিছু নয়, এগুলো করা চলবে না। এই ধরনের কাজগুলো বন্ধ, মোট কথা। এবার তুমি কি করলে, হসপিটালে ওকে নিয়ে এলে। হসপিটাল নিয়ে এসে প্রথম কাজ কি আমাদের, তুমি ডাক্তার ডিউটি করছো, হসপিটালে আছো বা পিএইচসি তে আছো, কোথাও একটা আছো, তোমার প্রথম কাজ হচ্ছে এবিসি। এবিসি জানো? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। প্রথমেই দেখবে মানুষটা বেঁচে আছে কিনা। তোমাকে যে শুয়ে দিয়েছে, তুমি গিয়ে ঠিক আছে তো, ঠিক আছে তো, বেঁচে কি হচ্ছে কষ্ট, পেশেন্ট করে সারা শব্দ দিচ্ছে না। সঙ্গে সঙ্গে হেড লিফট, চিন টিল্ট, ওই কি বলো, চিন লিফট, হেড টিল্ট, এই করে দিলে, ঘাড়ের তলে একটা কাপড়ের রোল ফোল কিছু একটা দিয়ে নেকটাকে এক্সটেন্ডেড করে দিলে, হাইপার এক্সটেন্ড করবে না, নেকটাকে এক্সটেন্ড করে দিয়ে জিভ দেখলে যাতে টাংটা রোল ব্যাক করে এর বন্ধ, লাইনিংস বন্ধ করে না দেয়, ওই করে দিলে। ব্রিদিং নিচ্ছে কিনা, ব্রিদিং যদি না নিয়ে স্টার্ট মাউথ টু মাউথ ব্রিদিং, তার সাথে যদি তার এ না থাকে তুমি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআর দিতে থাকে, দিয়ে পেশেন্টকে ইনিশিয়াল রিসাসিটেট করলে। সে ব্যাপারটাতে যাচ্ছে না, সিপিআর নিয়ে তো পরে অনেক কিছু বলা হবে। তো হলো, এইবার ধরো অতটা খারাপ না, পেশেন্ট মোটামুটি এসছে, জ্ঞান নিয়েই এসছে, কিন্তু ভয় পাচ্ছে, কাঁদছে বা কিছু একটা করছে, তোমার কাছে এসছে। তোমাকে প্রথমেই সাইটটা দেখলে, কি হয়েছে, বাইর লোক বলো কামড়েছে, কি সাপ কামড়েছে দেখতে পেয়েছিলে, পেয়েছি কি না পেয়েছি পরের কথা, কখন কামড়েছে, কামড়ায় তার থেকে কতক্ষণ সময় গেছে, কি করা হয়েছে, কোনো কিছু খাওয়ানো টাওয়ানো, কোনো হার্বাল জিনিসপত্র কিছু খাওয়ানো হয়েছে কিনা, সেটা কেন ইম্পর্টেন্ট? অনেক সময় ওইগুলো খেলে সাইন সিমটমস গুলো একটু চেঞ্জ হয়ে যায়, তাতে তুমি পরে অ্যাসেসমেন্টে তোমার অসুবিধা হতে পারে। সে ব্যাপারটা জেনে রাখতে হবে যে কিছু খাইয়েছে কিনা। তবে হয়তো এমন কিছু খাইয়েছে যেটাতে পেশেন্টের এমনি ঘুম ঘুম ভাব হবে, তুমি বুঝতে পারবে না যে ওই জন্য ঘুম হচ্ছে না তোমার নিউরোটক্সিসিটির জন্য ঘুম হচ্ছে। ঠিক আছে, সেগুলো জেনে নিলে, দিয়ে তুমি অ্যাসেস করলে যে তার নিউরোটক্সিক কিছু সাইন রয়েছে কিনা, দেখতেই পাবে। তার যদি টোসিস হয়, তার যদি ফলোয়িং হয়, তার যদি স্পিচ শুনে দেখতে পাবে, অন্য ব্যাপারগুলো সবই দেখতে পাবে। নিউরোটক্সিক কিছু সাইন্স কি আছে কিনা তুমি দেখে নিলে। তুমি তার ভাইটাল ফাংশনস গুলো দেখলে, পালস কত, বিপি কত, তার রেসপিরেটরি রেট কি রকম আছে, তার যদি তোমার কাছে থাকে পালস অক্সিমিটার থাকে, তুমি তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখে নিলে। এগুলো দেখে নিলে তার কোনো হেমারেজিক কিছু ম্যানিফেস্টেশন রয়েছে কিনা তুমি দেখে নিলে। দেখতেই পাবে, কনজাংটিভ হেমারেজ হলে দেখতেই পাবে, কোনো মিউকাস মেমব্রেন হেমারেজ হচ্ছে কিনা দেখতেই পাবে, ম্যাচুরিয়া হচ্ছে কিনা দেখতেই পাবে। এগুলো হয়ে গেল, মানে তুমি নিউরোটক্সিক সাইনগুলো দেখতে পেলে, তুমি হেমাটোটক্সিক কিছু আছে কিনা দেখতে পেলে, যে অবভিয়াস কোনো মিউকোজাল মেমব্রেন ব্লিডিং হচ্ছে কিনা। যদি সেরকম অবভিয়াস হেমারেজ না হয়, তখন তোমার কাজটা কি, তোমাকে একটা টেস্ট করতে হবে, সেটাকে বলা হয় 20 মিনিটস ব্লিডিং টাইম টেস্ট। সেটা কি, তুমি 3 থেকে 5 মিলিমিটার ব্লাড পেশেন্টের টেনে নেবে, নিয়ে একটা গ্লাস ভায়ালে ওটাকে রেখে দেবে। গ্লাস ভায়াল, প্লাস্টিক ভায়ালে হবে না, এবং ভায়ালটা যদি ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয় তাহলেও হবে না, একদম ফ্রেশ একটা গ্লাস ভায়াল, তার মধ্যে 3 থেকে 5 ml ব্লাড নিয়ে তুমি রেখে দিলে। ইউ অবজার্ভ ইট ফর 20 মিনিটস। একটা মানুষের সাধারণভাবে ব্লাড ক্লট করে যেতে ম্যাক্সিমাম 8 মিনিট লাগার কথা, 8 মিনিটস। 20 মিনিটের মধ্যে যদি সেটা ক্লট না করে, তার মানে দেয়ার ইজ কোয়াগুলোপ্যাথি। একটা স্নেক বাইটের ব্যাকগ্রাউন্ডে পেশেন্টের ব্লাড 20 মিনিটে ক্লট করছে না, তার মানে তার হেমাটোটক্সিসিটি রয়েছে। তোমাকে দেন অ্যান্ড দেয়ার এভিএস দেওয়া শুরু করে দিতে হবে। যদি নিউরোটক্সিক সাইন থাকে তাহলে তো দেবেই, তাহলে তো এই সব কথা আসছেই না, সেখানে তুমি সঙ্গে সঙ্গে এভিএস দেওয়া শুরু করবে আফটার ইনিশিয়াল রিসাসিটেশন। যদি নিউরোটক্সিক কোনো সাইন না থাকে, মনে হচ্ছে একটা হেমাটোটক্সিসিটি আছে, কিন্তু আমি কোনো ব্লিডিং মানে ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে এই টেস্ট করে তুমি কনফার্ম করতে পারবে যে পেশেন্টের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করেছে কিনা। যদি 20 মিনিটের মধ্যে ব্লাড না জমে, ব্লাড না করলো, সঙ্গে সঙ্গে ইউ স্টার্ট গিভিং এভিএস। ঠিক আছে, তো আমরা প্রথমে এই দুটো ম্যানেজমেন্টে আসি, যে এভিএস নিউরোটক্সিক বাইট হলে কিভাবে কি দেবো আমি, এভিএস দেবো, আর অন্যগুলো কিভাবে দেবো, আর হেমাটোটক্সিক বাইট হলে কিভাবে দেবো। বাকি যেগুলো জেনারেল মেজার সেগুলো পরে করে দিচ্ছি। জেনারেল মেজার্স বলতে, যেখানে ধরো ব্যথা রয়েছে, যে কামড়েছে প্রচুর ব্যথা, সেই ব্যথাটার জন্য তুমি কি করবে, পরের ব্যাপার, ওটা ইমার্জেন্সি নয়, সেটা হচ্ছে ম্যাক্সাল কমপ্লেক্স দেওয়া হয়।
ভেজা ব্যান্ডেজ তুমি জড়িয়ে দিলে ব্যান্ডেজের ফাঁকে ফাঁকে ভাঁজে ভাঁজে ম্যাক্স সালফেট পাউডার দিয়ে দেওয়া হয় এবং এই জিনিসটা 4 থেকে 6 ঘন্টা বাদে বাদে ব্যান্ডেজটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এই ম্যাক্স সালফটা কি করবে, টিস্যু স্পেস থেকে জলটাকে অ্যাট্রাক্ট করবে। 4 ঘন্টা কি 6 ঘন্টা বাদে তুমি এটাকে চেঞ্জ করে দেবে আবার। এই করলে আস্তে আস্তে যে ইডিমাটা হয়ে আছে সেই ইডিমাটা আস্তে আস্তে কমবে। এটা 6 থেকে 7 দিন করে যেতে হবে তোমাকে, তাহলে সেই লিম্বের যে সোয়েলিং এবং ইডিমেটাস যে ব্যাপার সেটা আস্তে আস্তে কমবে। এটা স্নেক বাইটের স্পেসিফিক কিছু নয়, যে কোনো কারণে তুমি ওয়ার্ডে হয়তো টানা বহুদিন ধরে ড্রিপ চলেছে, পেশেন্টের থ্রম্বোফ্লেবিটিস হয়েছে, হাত ফুলে গেছে প্রচুর, সেসব জায়গাতেও হাত ফুলে কমানোর জন্য ম্যাক্সাল কমপ্লেক্স ইউজ করা হয়, ভেরি কমন জিনিস এটা। আর কি, পেশেন্টের ব্যথা কমানোর জন্য তুমি কি দেবে, তুমি প্যারাসিটামল দিতে পারো, অতটা ভালো কাজ করবে না অ্যাকুট সেটিং এ। অ্যাসপিরিন তুমি মোটেই দেবে না, অ্যাসপিরিন বা অন্য এনএসএআইডি গুলো একদমই দেবে না, কারণ তারা ব্লিডিং টেন্ডেন্সি আরো বাড়িয়ে দেবে। যেখানে অলরেডি ব্লিডিং হওয়ার সম্ভাবনা বা হচ্ছে সেখানে তুমি এইগুলো দিয়ে আরো ব্লিডিং টেন্ডেন্সি নিশ্চয়ই বাড়িয়ে দিতে চাইবে না। কাজে তুমি একমাত্র ওপিওয়েড অ্যানালজেসিক দিতে পারো, বেসিক্যালি যেটা দেওয়া হয় ট্রামাডল দেওয়া হয় 50 মিলিগ্রাম করে 12 ঘন্টা অন্তর বা 8 ঘন্টা অন্তর। এবার মেন ব্যাপারটাতে চলে আসি। যদি এভিএস দিতে হবে, মানে আমি কনফার্ম করে ফেললাম যে হ্যাঁ মানে পয়জন স্নেক কামড়েছে এবং ইনভেনোমেশন হয়েছে, কামড়েছে মানেই তো ইনভেনোমেশন নাও হতে পারে, অনেক সময় হয় সেটা, অনেক সময়ই মানে সাপটা কামড়েছে কিন্তু বিষটা ঢালতে পারেনি, কামড়ে ওদের একটু 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 ফোনাটা বেঁকিয়ে দেওয়ার ব্যাপার থাকে, তাতে কি হয় ওই এ থেকে মানে ওই ভেনামাস গ্ল্যান্ড থেকে পাউচের মতো বিষটা উঠে আসে। এবার সেটা যদি মোমেন্টারিলি না করতে পারে তাহলে কামড়েছে কিন্তু বিষটা যায়নি, ইনভেনোমেশন হয়নি, এরকম অনেক সময় হয়। আর কি, তার আগে হয়তো 3-4 দিন সে অনেককে কামড়েছে, ওর এতে বিস্তলিত বিষ সেভাবে নেই, যার ফলে কামড়েছে, হয়তো কিছুটা গেছে বা আদৌ কিছু বিষ যায়নি, ইনভেনোমেশন হয়নি। এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টের ওই রিঅ্যাসুরেন্সটা এবং অন্যান্য লোকাল জিনিসগুলো ট্রিটমেন্ট করাই আসল, তোমাকে ভেনামেশনের কোনো ট্রিটমেন্ট করার দরকার হবে। তো যাও, আমরা কনফার্ম করে ফেললাম যে হ্যাঁ ইনভেনোমেশন হয়েছে, তার নিউরোটক্সিক সায়েন্স রয়েছে, বা এই 20 মিনিটের টেস্টে আমরা দেখছি যে পেশেন্টের ব্লাড কোয়াগুলেট করছে না, তখন আমরা এভিএস দেব। এভিএসটা কিভাবে দেওয়া হবে, কত দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এ ব্যাপারে দু একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আমাদের ছোটবেলায় যেটা করা হতো, এখনো গ্রামাঞ্চলে অনেক জায়গায় করা হয়, সাপটাকে ধরে হাঁড়িতে করে নিয়ে চলে আসে, যে সাপটাকে যাতে আইডেন্টিফাই করে তার সেই অনুযায়ী এভিএসটা দেওয়া যায়। এটা করার এখন আর কোনো দরকার নেই, তার কারণ ওরকম স্পেসিফিক এভিএস কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন যে দেওয়া হয় এগুলোকে বলা হয় পলিভেনম, মানে কমন যে ভেনমগুলো সাপগুলো আমাদের এখানে কামড়ায় তাদের সবারই এগেনস্টে কিছুটা কিছুটা করে দেয়া আছে, কাজে যেটাই কামড়ে থাক তার এগেনস্টেই কাজ হবে। রাসেলস ভাইপারের এগেনস্টে যে অ্যান্টিভেনম সেটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ক্রেটের জন্য একটা পার্সেন্টেজ দেওয়া আছে, পেউটের জন্য একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যার ফলে যেটাই কামড়ে থাক আমি যেটা দিচ্ছি ওটা অ্যাডিকুয়েট দিলে ওটাতেই কাজ হবে। যে কারণে সাপটা ধরে আনার বা সেটাকে মেরে আনার কোনো দরকার নেই, বিকজ ইটস ডেঞ্জারাস, 1 নম্বর। দ্বিতীয় কথা, অনেক ক্ষেত্রে সাপ মারাটাও ঠিক নয় যেগুলো এন্ডেঞ্জার নেই, এবং তার চেয়ে বড় তুমি ধরে আনবে সেটাকে প্রডিউস করবে, ইজ ভেরি ডেঞ্জারাস। এরকম আমি হতে দেখেছি, মানে নিয়ে হানিতে করে বা বয়ামা করে নিয়ে চলে এসেছি, এটা একদমই করার দরকার নেই এবং কিছু করে লাভও হবে না। এইবার কি, পলিভেনম আমরা যেটা পাচ্ছি, আগে এটা হর্স সিরাম থেকে তৈরি হতো, আমরা যখন পিজি হাউস স্টাফ ছিলাম তখন হর্স সিরাম থেকে তৈরি হতো, তাতে প্রচুর অ্যানাফাইল্যাক্সিস হতো, আমি এভিএস দিয়ে মানুষ মরেও যেতে দেখেছি যখন আমি হাউস স্টাফ ছিলাম, এত র্যাপিড অ্যানাফাইল্যাক্সিস হয়েছে তাকে অ্যাড্রিনালিন দিয়েও কিছু করা যায়নি, পেশেন্ট মারা গেছে। এখন সব আরো মানে সফিস্টিকেটেড ওয়েতে তৈরি হয়, এতে অলমোস্ট অ্যানাফাইল্যাক্সিস হয় না, স্টিল তার একটা প্রিকশন নেওয়ার দরকার হয়, কি প্রিকশন সেটাতে আমি পড়ে আসছি। এবার কি, যখনই আমি ডিসিশন নিচ্ছি যে হ্যাঁ আমাকে এভিএস দিতে হবে, উই স্টার্ট উইথ 10 ভায়ালস অফ এভিএস। ইনিশিয়ালি 10 ভায়াল দেওয়া হয়। কি করা হবে, প্রত্যেক ভায়ালে যে ড্রাই পাউডার আছে তাতে 10 ml করে ওয়াটার ফর ইনজেকশন দিয়ে বা নর্মাল স্যালাইন দিয়ে সেটাকে আমি ডিজলভ করলাম, ওই 10টাকে মানে টোটাল দাঁড়ালো 100 ml, সেটাকে একটা নর্মাল স্যালাইনের বোতলে 400 ml এটাকে অ্যাড করা হলো, মানে বোতলটা থেকে 100 আমি রিজেক্ট করে দিলাম, ফেলে দিলাম, যে স্পেসটা ক্রিয়েট হলো তাতে আমি এই 100 ml রিকনস্টিটিউটেড এভিএস অ্যাড করে দিলাম। এই জিনিসটাকে আমি চালিয়ে দেবো ওভার 1 আওয়ার।
ইউনিফর্ম রেটে, যে প্রথমে আস্তে আস্তে দেবো পরে রেটটা বাড়িয়ে দেবো, এরকম কোনো গল্প নেই। একদম শুরুতে 1 ঘন্টা ধরে আমি এটা চালাবো, ড্রপ রেট কি হবে ক্যালকুলেট করে নিয়ে তুমি 1 ঘন্টা চালিয়ে দেবে। প্রলং চালিয়ে কোনো লাভ নেই, যা চালাবে তোমাকে 1 ঘন্টাতেই চালাতে হবে। হলো? যদি প্রেগনেন্ট ওম্যান হয় সেম ডোজ, কিন্তু সেক্ষেত্রে তোমাকে সুস্থ হয়ে যাওয়ার পর গাইনোকোলজিস্টের কাছে অবশ্যই রেফার করতে হবে যে ফিটাসের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা অ্যাসেসমেন্টের জন্য। হওয়ার কথা নয়, স্টিল সেটা গাইনোকোলজিস্টকে রেফার করতে হবে মনে করে। আর কি, একটা বড় মানুষের আর একটা বাচ্চার ডোজ সেম। কারণ কি, সাপ যখন কামড়েছে বড় মানুষটা বাচ্চা মানুষ দেখে কামড়ায়নি, সে তোমাকেও যতটা বিষ ঢালতো ওকেও ততটাই বিষ ঢেলেছে। এবং আমি যে এটা দিচ্ছি সেটা ওই বিষটাকে নিউট্রালাইজ করার জন্য। কাজে যদি একটা 4 বছরের বাচ্চাকেও কামড়ে থাকে তাকেও আমাকে সেম অ্যামাউন্ট এবিএসি দিতে হবে। তোমাকে কামড়ালে যতটা দিতে হবে ওকে আমি ঠিক ততটাই দেবো। আমি ওভারঅল ভলিউমটাকে কমিয়ে দেবো। কত? 10 ml পার কেজি। 10 ml পার কেজি বডি ওয়েট এই হিসেবে আমি তাকে ফ্লুইড দেবো। যতটা হচ্ছে তার মধ্যে আমি ওই 100 ml এবিএসটাকে অ্যাড করবো, করে সেটা দেবো। আর একটা করোলারি কি, যদি পেশেন্ট সার্কুলেটরি কম্প্রোমাইজে থাকে, পেশেন্টের রেনাল ফেলিয়ার আছে বা একটা গ্রস হার্ট ফেলিয়ার আছে অন্য কোনো কারণে, তাকে আমার অতটা ফ্লুইড দিলে তার একটা হার্টের উপর লোড পড়বে। সেক্ষেত্রে আমরা ওই যতটা এভিএস নিয়েছি, ধরো 100 ml হয়েছে, আমরা সেটাই দেবো। বা বড় জোর তাকে আরো 100 ml তে 200 ml করে দেবো, আমরা 500 ml বানাবো না ওটাকে। কিন্তু ড্রপ রেট উইল বি সেম, 1 ঘন্টাতে দেওয়া হবে। দিয়ে দিলাম 1 ঘন্টা, দিয়ে আমি এবার কি করব, যদি নিউরোটক্সিক বাইট হয় আমি দেখবো যে তার সাইনগুলো কমছে কিনা। টোসিসটা 8 ঘন্টার মধ্যে ইমপ্রুভ করার কথা, ঠিক আছে? 8 ঘন্টার মধ্যে যদি আমি দেখি যে টোসিস কমছে না, টোসিস কমে গেলে পেশেন্ট চোখ খুলে তাকতে পারবে, অন্তত 10-15 সেকেন্ড চোখটা খুলে তোমার দিকে তাকাতে পারবে, চোখ ভুলে যাবে না। যখনই তুমি দেখছো যে এই ব্যাপারগুলো ইমপ্রুভ করে, তার স্পিচটা একটু ইমপ্রুভ করলো, তার শ্বাস প্রশ্বাসের ইরেগুলারিটি একটু যেন বেটার লাগছে, তার মানে ইমপ্রুভ করছে পেশেন্ট। যদি এটা না করে তাহলে ইউ হ্যাভ টু রিপিট দ্য এভিএস। কত করবে? আবার 10 ভাইলস দেবে। তারপরে যদি না হয় আরেকবার দিবা। 30 ভাইলের বেশি সাধারণত দেওয়ার দরকার হয় না, দেওয়া হয় না। এবার যদি হিমাটোটক্সিক বাইট হয়, আমি 20 মিনিট টেস্টে দেখেছি যে কোয়াগুলেট করছে না, আমি একদম একইভাবে ওকে 10 ভায়াল এভিএস দিয়ে দিলাম। দিয়ে কি করব, যদি এক্সটার্নাল ব্লিডিং এর কোনো ম্যানিফেস্টেশন না থাকে আমি 6 ঘন্টা ওয়েট করব, 6 ঘন্টা বাদে টেস্টটা আবার রিপিট করব। কেন এই 6 ঘন্টাটা আমি কেন দেব? কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো নষ্ট হয়ে গেছে বা কনজিউমড হয়ে গেছে স্নেক বাইটের জন্য, সেটা যে লিভার তো ওটাকে সিনথেসাইজ করে। আমাদের কোয়াগুলেশন কাস্কেডে যতগুলো ফ্যাক্টর আছে তার প্রায় সবগুলোই আর সিনথেসাইজ ইন দ্য লিভার। এবার নতুন করে লিভারকে তো ওইগুলো তৈরি করে সিস্টেমে দিতে হবে, সেটা করার জন্য লিভারের 6 ঘন্টা টাইম লাগে। ওই জন্য আমি 6 ঘন্টা বাদে আবার 20 মিনিট টেস্টটা করে দেখবো। যদি দেখি যে না এখনো কোয়াগুলেট করছে না, আমি আবার 10 ভায়াল দেবো। আর কি, যদি ধরো মিউকোজাল হেমারেজ হচ্ছিল, সেটা দেখে আমি এভিএস দিয়েছি, সেক্ষেত্রে আমি দেখবো মিউকোজাল হেমারেজটা বন্ধ হয়েছে কিনা। যদি বন্ধ না হয় আমার 6 ঘন্টা ওয়েট করার দরকার নেই, আমি সঙ্গে সঙ্গে আবার দিয়ে দেবো। এইভাবে আমি 3টে ইনস্টলমেন্ট দিতে পারি। এই 3টে ইনস্টলমেন্ট দেওয়ার পরেও যদি ইমপ্রুভ না করে, ইউজুয়ালি ইমপ্রুভ করে যায়, যদি না করে তারপর আমার আর বাড়তি দেওয়ার আর কোনো স্কোপ নেই। সেক্ষেত্রে আমাকে কমপ্লিকেশনগুলোকে ট্রিট করতে হবে। যদি নিউরোটক্সিক হয় তার মানে তার ততক্ষণ একটা রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করে গেছে, তাকে আমাকে তখন ইন্টিউবেট করে ভেন্টিলেশনে চাপাতে হবে, তাকে আবার অ্যাট্রোপিন এবং নিওস্টিগমিন দিতে হবে। কিরকম, এটা আমি ডোজ ফোজগুলোতে যাচ্ছি না, খুব বেসিক ব্যাপারটা বলে দিই। অ্যাট্রোপিন আর নিওস্টিগমিন দেওয়া হয়। নিওস্টিগমিন কেন দিতে হয়? নিউরোটক্সিক গুলো কাজ করে যে আমার ওই নিউরোমাসকুলার জাংশনের অ্যাক্রস যে স্টিমুলেশন যাওয়ার কথা সেটাকে আটকে দেয়। কতকগুলো করে কি পোস্ট সাইন্যাপটিক লেভেলে করে, কতকগুলো প্রি সাইন্যাপটিক লেভেলে করে। যেগুলো পোস্ট সাইন্যাপটিক লেভেলে করে তার মধ্যে একটা হচ্ছে কমন ট্রেড কালাচ। তো সেগুলো কি করব, সেগুলোতে আমরা নিওস্টিগমিন দিলে খুব ভালো কাজ করবে। নিওস্টিগমিন প্রথমেই 3 ভায়াল দিতে হয়, 3 অ্যাম্পুল লোডিং ডোজ।
তার আগে একটা অ্যাট্রোপিন দিয়ে রাখতে হয়, 0.6 ml করে থাকে একটা অ্যাট্রোপিনে। 1 অ্যাম্পুল অ্যাট্রোপিন দিয়ে তারপর 3 অ্যাম্পুল নিওস্টিগমিন দেওয়া হয়। যদি তাতে পেশেন্ট ইমপ্রুভ করে, আমি ক্লিনিক্যালি পেশেন্টকে মনিটর করতে পারছি যে ইমপ্রুভ করছে কিনা, যদি ইমপ্রুভ করে সেক্ষেত্রে 30 মিনিট অন্তর অন্তর নিওস্টিগমিন 1 অ্যাম্পুল করে দিয়ে যেতে হবে 5 বার। আর তার সাথে অ্যাট্রোপিন দিতে হবে 8 ঘন্টা করে, মানে সারাদিনে 3টে। এক বোতল 500 ml এনেছে একটা করে অ্যাট্রোপিন দিয়ে দিনে এরকম 3টে করে দিতে হবে। তার সাথে ওই 5 বার তুমি নিওস্টিগমিন দিলে 30 মিনিট গ্যাপে গ্যাপে। এটা দিলে মোটামুটি রিভার্সড হয়ে যাবে, যদি তুমি তার সাথে এভিএসটা ঠিকঠাক দিয়ে দাও। ম্যাটার এন্ডস দেয়ার। যদি হিমাটোটক্সিক বাইট হয়, তুমি প্রথম 10টা দিয়েছো, মিউকোজাল মেমব্রেন মিউকাস ব্লিডিং হচ্ছিল, তুমি দেখলে ব্লিডিং বন্ধ হয়নি, আবার 10টা দিলে বন্ধ হয়নি, আবার 10টা দিলে বন্ধ হয়ে গেল, ধরে নিলাম। পেশেন্টকে তখন তুমি ওয়ার্ডে শুয়ে দিলে তার ম্যানেজমেন্ট করতে থাকে। আর যদি মিউকোজাল মেমব্রেন ব্লিডিং ছিল না, তুমি ওই 20 মিনিট টেস্ট দেখে দিয়েছো, সেক্ষেত্রে 6 ঘন্টা বাদে বাদে দেখে দেখে তোমাকে দিতে হবে। এইবার কি হচ্ছে, এই পেশেন্টগুলো আলটিমেটলি এই হিমাটোটক্সিক বাইট যেগুলো, এদের অনেকের রেনাল ফেলিওর ডেভেলপ করে যাবে। কেন হবে, যেটা তখন বললাম যে এর থেকে নেফ্রোটক্সিসিটি হয়। অনেকগুলো মেকানিজম আছে, তার মধ্যে মেন যে 3টে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ভেনগুলোর, এই ভেনমগুলোর ডিরেক্ট নেফ্রোটক্সিক এফেক্ট আছে, তারা সরাসরি কিডনির উপর বিষক্রিয়া করে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে হাইপোটেনশন, সিভিয়ার হাইপোটেনশন হয়ে গেল, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়ে অ্যাকিউট কিডনি ইনজুরি ডেভেলপ করে গেল। আরেকটা কি, এরা অনেকেই মাসেল ব্রেকডাউন করে, র‍্যাপডোমায়োলিসিস করে, স্কেলিটাল মাসেল ব্রেকডাউন হয়, তার জন্য যে সমস্ত পিগমেন্ট গুলো তৈরি হয়, মায়োগ্লোবিন এটসেট্রা, এরা গিয়ে কি করে, কিডনিতে গিয়ে নেফ্রনগুলোকে ব্লক করে দিয়ে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা অ্যাকিউট প্যাপিলারি নেক্রোসিস করে সেইভাবে অ্যাকিউট কিডনি ইনজুরি ডেভেলপ করে দেয়। যখন পেশেন্টের এই হয়ে গেল, রেনাল ফেলিওর হয়ে গেল, তখন তার ট্রিটমেন্ট বিকামস দ্য প্রোটোকল ফর অ্যাকিউট কিডনি ইনজুরি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কি, খুব গ্রসলি বলতে গেলে 3টে ফেজ থাকে। প্রথম ফেজটা হচ্ছে ফেজ অফ অ্যানিউরিয়া, মানে ইউরিন খুব কমে গেছে, লেস দ্যান 400 ml পার ডে, অথবা টোটাল শাটডাউন হয়ে গেছে, কিডনিতে এক ফোঁটাও পেচ্ছাপ হচ্ছে না। এই অবস্থায় পেশেন্ট থাকবে 7 থেকে 10 দিন মিনিমাম। তোমার কাজ হচ্ছে এই সময়টাকে তাকে অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া, তার ফ্লুইড ম্যানেজমেন্ট করা, তার অন্যান্য যা যা ব্যাপার সেগুলো করা, এবং পেশেন্টকে ডায়ালিসিস করা। একদিন অন্তর করতে পারো, ডেইলি করতে পারো, 2 দিন অন্তর করতে পারো, পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ইউজুয়ালি একদিন অন্তর অন্তর করা হয়, 2 ঘন্টা করে করে ডায়ালিসিস করা হবে, তার ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে হবে, এগুলো করে তার ইলেকট্রোলাইট যদি কিছু হয়ে থাকে সেগুলোকে কম্পেনসেট করতে হবে। 8 দিন 10 দিন বাদে কি হবে, আস্তে আস্তে নেফ্রনগুলো রিকভার করতে শুরু করবে, তখন হি অর শি উইল পাস ইনটু পলিউরিক ফেজ। পলিউরিক ফেজ মানে কি, সেসব বেশি বেশি ইউরিন হতে থাকবে। নর্মালি 1.5 লিটার 2 লিটার পেচ্ছাপ হয়, তখন দেখা যাবে পেশেন্টের 6 লিটার 7 লিটার অব্দি পেচ্ছাপ হচ্ছে। কেন না, যতটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে সেটা রিঅ্যাবজর্পশন হচ্ছে না, কারণ টিউব মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ডিস্টাল কনভলিউটেড টিউব, এগুলো তো সবই হয় স্লাফ আউট করে গেছে বা একদম রিঅ্যাবজর্ব করার স্টেজে নেই, যার ফলে যতটুকু ফিল্টার হচ্ছে পুরোটাই বেরিয়ে যাচ্ছে। 6 লিটার 7 লিটার অব্দি পেশেন্টের পেচ্ছাপ হতে পারে। এই স্টেজে কাজ হচ্ছে তোমাকে ফ্লুইড রিপ্লেনিশ করা, কারণ মুখে খেয়ে তো মানুষ 6 লিটার জল খেতে পারবে না। 2 দিন 3 দিন এরকম হলে ডিহাইড্রেশন হয়ে ইলেকট্রোলাইট লস হয়ে পেশেন্ট মরে যাবে। সুতরাং এটা হচ্ছে পলিউরিক ফেজ, এটা চলবে 7 থেকে 15-20 দিন অব্দি। এই ফেজটাকে তুমি কাটিয়ে দিলে তারপর ফেজ অফ রেস্টিটিউশন, আস্তে আস্তে আবার কমে স্বাভাবিকে চলে আসবে। এইটা হচ্ছে রেনাল ফেলিয়ার, অ্যাকিউট কিডনি ইনজুরি নর্মাল ন্যাচারাল কোর্স অফ ইভেন্টস। তো এই পিরিয়ডটাকে সেক্ষেত্রে তোমাকে আবার করতে হবে। আর কি না, লোকালি যে ব্যাপারটা হয়েছে, যে পা প্রচুর বেঁধেছিল বা সাপের কামড়ের জন্য ওইখানে একদম সাফ আউট করে গেছে, সবকিছু বিচ্ছিরি রকম অবস্থা হয়ে আছে, সেগুলোকে তোমার কি করতে হবে, লোকালি লাগানো, লোকালি অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টস লাগানো, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক তুমি কি দেবে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত কোয়ামক্সিক্ল্যাভ দেওয়া হয় গ্রাম পজিটিভ কাভারেজের জন্য, আর একটা মেট্রোনিডাজল দেওয়া হয় ফর অ্যানারোবিক কাভারেজ। ঠিক আছে, অ্যানারোবিক এবং গ্রাম পজিটিভ এই দুটো দেওয়া হয় 6 দিন কি 7 দিন। তাতে ইউজুয়ালি ওখানে যদি ইনফেকশন কিছু থাকে সেটা কন্ট্রোল হয়ে গেল। যদি স্লাফ আউট করা যায় তাহলে ঘা শুকোনোর পর তোমাকে প্লাস্টিক সার্জারি করে ঠিক করতে হবে। আর দুটো পয়েন্টে আছি,
এক নম্বর হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে কিনা। অ্যানাফাইল্যাক্সিসটা খুব বাজে ব্যাপার, মানুষ মারা পর্যন্ত যেতে পারে। তার জন্য তোমাকে কি করতে হবে, এভিএস দেওয়ার আগে, এটা মনে রাখতে হবে, এভিএস দেওয়ার আগে তোমাকে 0.25 ml অ্যাড্রিনালিন ইনজেক্ট করতে হবে সাবকিউটেনিয়াসলি। 1/1000 ডাইলিউশনে অ্যাড্রিনালিন ইনজেকশন 0.25 ml ইনজেক্ট করতে হবে বিফোর স্টার্টিং, 5 মিনিটস বিফোর স্টার্টিং এভিএস, যাতে কোনো রকম অ্যানাফাইল্যাক্সিস যদি হয় সেটাকে অলরেডি কিছুটা চাপ আটকানোর মতো আমার একটা মেজার আমার হাতে থাকে। আর কি, তার সাথে 0.5 ml অ্যাড্রিনালিন সিরিঞ্জে টানা অবস্থা তোমার পাশে রাখা থাকবে। একটা কিছু হলো, হঠাৎ একটা স্টর্মিং কোর্স হলো, তুমি কোথায় অ্যাড্রিনালিন রেখে সিরিঞ্জ দিয়ে এই করতে 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 যেটুকু টাইম লেগে যাবে তুমি সেটুকু টাইম অ্যালাউ করতে পারো না। তুমি 0.25 ml অ্যাড্রিনালিন দিয়ে এভিএস শুরু করবে। এভিএস চলাকালীন তুমি ডাক্তার বা তোমার একজন সিনিয়র সিস্টারকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে যে কিছু হচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। তুমি পালস দেখবে, বিপি দেখবে, রেসপিরেটরি রেট দেখবে 15 মিনিট অন্তর অন্তর যে কিছু চেঞ্জ হচ্ছে কিনা। যদি হয় সঙ্গে সঙ্গে ওই 0.5 ml তোমাকে সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেন ইনজেক্ট করতে হবে সাবকিউটেনিয়াসলি। এর সাথে আর কি দিতে হতে পারে, তোমাকে অ্যান্টিহিস্টামিনিক দিতে হতে পারে, মানে ফেনারগান ইনজেকশন, যে আই মিন প্রোমেথাজিন বা ক্লোরফেনরামিন এই যে ইনজেকশনগুলো থাকে সেগুলো দেওয়ার দরকার হতে পারে। এটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিসের কাজ। যখন অ্যানাফাইল্যাক্সিসটা কেটে যাবে ইউ ক্যান রিস্টার্ট দ্য এভিএস। এমন নয় যে দেওয়া না আর দেওয়াই যাবে না, সেরকম ব্যাপার নয়, কিন্তু পেশেন্টটা রিকভার করলে তুমি আবার বাকি এভিএসটা আস্তে আস্তে করে দিয়ে দিতে পারো। এই হলো। আর একটা ব্যাপারই মিস করে গেছি, সেটা হচ্ছে কম্পার্টমেন্টাল সিনড্রোম। কম্পার্টমেন্টাল সিনড্রোম কি জানো? আমাদের যে পায়ে ধরো লেগে টিবিয়া ফিবুলা এর মধ্যে যে ডিপ ফাসাগুলো দিয়ে কম্পার্টমেন্ট তৈরি হয়ে থাকে, যেমন উপরে অবটিউরেটর কম্পার্টমেন্ট আছে, ফিমোরাল কম্পার্টমেন্ট আছে, পিছনে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট আছে, এরকম এক একটা ক্লোজ স্পেস, তার মধ্যে দিয়ে কিছু মাসেল রয়েছে, কিছু নার্ভ রয়েছে, ভেসেলস রয়েছে ইত্যাদি। এই জায়গাগুলো তো ক্লোজ স্পেস, এখানে তো ফাঁকা জায়গা কিছু নেই। এবার স্নেক বাইটের জন্য কি হচ্ছে, মাসেলগুলো নেক্রোসিস হচ্ছে, সেখানে একটা গ্রস ইডিমা হচ্ছে, হয়তো ভিতরে ব্লিড করছে, ওই কম্পার্টমেন্টটা একটা ক্লোজ স্পেস, সেখানে সাডেনলি প্রেশারটা ভিতরে প্রচন্ড বেড়ে গেল। এই প্রেশারটা অত্যন্ত বেড়ে যাওয়ার জন্য কি হবে, ভেসেলগুলো কম্প্রোমাইজড হবে, মাসেলগুলো চাপ করে ইসকিমিক হয়ে যাবে, এই করে একটা সিভিয়ার ইডিমা, তার সাথে পেন, প্যারেস্থেসিয়া এগুলো ডেভেলপ করবে। কম্পার্টমেন্টাল সিনড্রোমের 5টা ফিচার। পেন হবে, পার্টিকুলারলি পেন অন মুভমেন্ট। তুই পাটাকে যদি ধরো এখানে, এইটা একটা কম্পার্টমেন্ট, এরকম জায়গায় এটা একটা কম্পার্টমেন্ট, এখানটা একটা কম্পার্টমেন্ট। এবার এই কম্পার্টমেন্টে আমাকে কামড়েছে, এইখানটায় আমার মাসেল নেক্রোসিস হয়ে গেছে, ভীষণ রকম ইডিমা হয়েছে, প্রচুর প্লাজমা জমে গেছে, ইনফ্লামেটরি এক্সুডেট জমে গেছে, জমে এখানটা সিভিয়ার পেন হবে। আমি পাটা নাড়তে গেলে এখানে এত ব্যথা হবে, ব্যথা লাফিয়ে উঠবে। 1 নম্বর। 2 নম্বর কি, ওখান দিয়ে যে ফুটো টুটো হয়, যেমন বাইট মার্ক পায়, ওখান থেকে উজিং হতে থাকবে, টিস্যু ফ্লুইড বেরোতে শুরু করবে, অফন ব্লাড টিনড টিস্যু ফ্লুইডস বেরোতে শুরু করবে, প্যারেস্থেসিয়া হবে, জায়গাটাতে সেনসেশন থাকবে না ঠিকমতো। আর কি, ওই মাসেলগুলো প্যারালাইজড হয়ে যাবে, মাসেলগুলো ঠিকমতো কাজ করতে পারবে। এই কম্পার্টমেন্টাল সিনড্রোমের রিমেডি কি? প্রথম কথা, সার্জিক্যাল রেফারাল। সার্জারিকে তোমাকে রেফার করতে হবে, সার্জন দেখে যদি ব্লিডিং টেন্ডেন্সি বেশি না থাকে তাহলে ওখানে লম্বা লম্বা লংগিটিউডিনাল ইনসিশন দিয়ে ওই প্রেশারটাকে রিলিজ করার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে ভিতরে যে টিস্যু ফ্লুইডগুলো বা ইনফ্লামেটরি ফ্লুইডগুলো জমে গেছে সেগুলো বেরিয়ে যায়, বেরিয়ে ভিতরে চাপটা কমে যায়। চাপটা কমে গেলে মাসেলে ইস্কিমিয়াটা হবে না, নার্ভগুলোর উপর ইস্কিমিয়া হবে না, ব্লাড ভেসেলগুলো কম্প্রোমাইজ হবে না, আস্তে আস্তে জিনিসটা রিকভার হবে। আর আরেকটা কি, যদি কোনো লাইফ সেভিং সার্জারি দরকার হয়, রিয়ারলি হতে পারে, ধরো এত জেনারেল ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে যে পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়ে গেছে, হতে পারে, থিওরিটিক্যালি পসিবল। সেখানে তোমাকে ধরো একটা নিউরো সার্জারি করে ওখান থেকে বার হোল করে তোমাকে সেই ব্লাডটা বার করে দিতে হচ্ছে। বাট এরকম একটা বড় সার্জারি তুমি যদি কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি হয়ে থাকে তাহলে তো তুমি করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে আগে ওই কোয়াগুলেশন প্রোফাইলটাকে নর্মাল করে নিয়ে তারপর তোমাকে সার্জারি করতে হবে। কোয়াগুলেশন প্রোফাইল তুমি কিভাবে করবে? নর্মাল তুমি এভিএস দেবে প্লাস এফএপি দেবে, ফেস ফ্রোজেন প্লাজমা দেবে, এইটা দিয়ে কোয়াগুলেশন প্রোফাইলটা নর্মাল করে তারপর তোমাকে সার্জারি করতে হবে। এই গেল মোটামুটি আমি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ও তারপরে ম্যানেজমেন্ট। 2 দিন 3 দিন পেশেন্ট থাকবে। যদি কোনো রকম ইনফ্লামেশনের সাইজ নাও থাকে তাহলেও তোমাকে কিন্তু 24 ঘন্টা অবশ্যই পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে,
কারণ অনেক সময় বিশেষ করে নিউরোটক্সিক সাইটগুলো পুরোপুরি ম্যানিফেস্ট করতে 24 থেকে 36 ঘন্টা অবধি টাইম লাগতে পারে। সেই টাইমটা আমাকে দিতে হবে। মিনিমাম 24 ঘন্টা পেশেন্টকে অবজারভেশনে তোমার রাখতেই হবে। তারপরে যদি সবকিছু ঠিকঠাক চলে, যদি ইনফরমেশন হয়েছে কিন্তু তুমি ভালো ট্রিটমেন্ট করেছো, পেশেন্ট সুস্থ হয়ে গেছে, এটা করে তারপর পেশেন্ট যখন বাড়ি যাবে, পেশেন্ট ফলো আপ করবে 7 দিন বাদে, প্রথম 2 সপ্তাহ 7 দিন বাদে বাদে ফলো আপ করবে, তারপরে মাসে মাসে ফলো আপ করবে আরো কয়েক মাস, যে লেট কোনো নেফ্রোটক্সিসিটি ডেভেলপ করছে কিনা, পেশেন্টের রেসিডুয়াল কোনো নেফ্রোটক্সিসিটি থেকে গেছে কিনা, সেই ব্যাপারগুলো, তার কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থেকে অন্য কোনো ভাইটাল অর্গান এফেক্টেড হয়েছে কিনা সেইগুলো দেখতে হবে। এগুলো যদি কিছু না হয় তাহলে পেশেন্ট উইল গো স্টপ। এই হচ্ছে পুরোপুরি ম্যানেজমেন্ট। এবার বলো আর কিছু জানার আছে কিনা। ডিস্টালি বাঁধতে হবে। এখানে কামড়ালো মানে ভেনাস ব্লাড তো ফিরছে এই রাস্তা দিয়ে, লিমফ্যাটিক চ্যানেলে রিটার্ন আসছে এরকম ভাবে, আমাকে তার ডিস্টালি বাঁধতে হবে। ভেনের জন্য আমি বাঁধবই না, আমি বাঁধবো লিমফ্যাটিক চ্যানেলসের জন্য, সেটা জাস্ট একটু টাইট করে, অল্প টাইট করে একটা এক জায়গাতে বা 2 জায়গাতে বড় জোর বাঁধা যেতে পারে। এখানে একটা বাঁধ, এখানে ধরো কামড়েছে, তুমি এখানে একটা বাঁধলে, এখানে একটা না, ওর প্রক্সিমালি তো বেঁধে কোনো লাভ নেই, সেখান থেকে তো তোমার কিছু আসছে না। আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ধরো ওরকম ভাবে ইন অল ইনসিডেন্সেস লোকে তো বেঁধেই আনবে, তারা জানে না বা তুমি বললেও শুনবে না, বেঁধে টেঁধে নিয়ে এসছে এরকম। তুমি আছো হেলথ সেন্টারে বা হসপিটাল ইমার্জেন্সিতে, তুমি কি করবে? তুমি কি এসেই ফট করে টুর্নিকেটটা খুলে দেবে? কখনো না। তাহলে যেটা আটকে আছে সেটা হুশ করে সিস্টেমে চলে আসবে, র্যাপিড ইনভেনোভেশন হয়ে যাবে সরাসরি। তুমি কি করবে? তুমি প্রথম দেখবে যে ডিস্টালি পালস আছে কিনা পেশেন্টের। যদি পালস থাকে তার মানে রক্ত চলাচল হয়েছে, বিশেষ কিছু আটকানো যায়নি, তাতে রিস্কটা কম। যদি দেখা যায় পালস নেই, তখন তোমাকে কি করতে হবে? তুমি ওইখানে যেখানটাতে বেঁধেছিল ওই রকম জায়গাতে একটা ব্লাড প্রেশারের কাপ জড়িয়ে দেবে, জড়িয়ে সেটাকে সাফিসিয়েন্ট প্রেশার দিয়ে অক্লুড করবে যাতে ডিস্টার প্লাস অক্লুড হয়ে যায়, এরকম একটা দিয়ে টুর্নিকেটটা খুলে দিয়ে আস্তে আস্তে একটু 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 করে তুমি কাপটাকে ডিফ্লেক্ট করবে, যাতে আস্তে আস্তে করে ব্লাডটা ওখানে সিস্টেমে যায়, একসাথে হুশ করে পুরোটা চলে না আসে। এটা 8 মিনিট ক্লটিং টাইম নর্মাল রেঞ্জ হচ্ছে মানুষের মোটামুটি 8 মিনিট অব্দি গ্রসলি। আমরা 20 মিনিট অব্দি ওয়েট করে দেখবো যে ব্লাডটা ক্লট করছে কিনা। 20 মিনিটে যদি ক্লট না করে ব্লাড, কিছু না, তুমি একটা সিরিঞ্জে 3 ml ব্লাড নিয়েছো, একটা কাঁচের ভায়ালের মধ্যে নিয়ে বাংলা রেখে দিয়েছো, মানে কোন রকম ওটাকে ডিস্টার্ব করছো না। ওটা কতক্ষণে ক্লট করছে? ওটা তো 7-8 মিনিটের মধ্যে ক্লট করে যাওয়ার কথা, 20 মিনিটে দেখা গেল ওটা ক্লট করছে। তুমি কি করবে? আস্তে করে ওটাকে কাট করে দেখবে, তুমি দেখো না লিকুইডই আছে, তার মানে ক্লট করেনি, সেক্ষেত্রে ওর কোয়াগুলোপ্যাথি হয়ে গেছে, তখন তোমাকে এভি স্টার্ট করে দিতে হবে। আর যদি দেখো যে না ক্লট করছে, 8 মিনিটের নিচেই আছে, তাহলে তুমি ছেড়ে দেবে না, তুমি এই কোর্সটা আরো 3 বার করবে, মোট 4 বার এটা করতে হবে, যদি মানে কোয়াগুলোপ্যাথি না পাওয়া যায়। প্রথমবারই তুমি দেখলে যে 20 মিনিটের বেশি লেগে যাচ্ছে, তার মানে তো বিষক্রিয়া যাওয়া হয়েছে, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করেছে, তোমাকে এবিএস তখনই শুরু করে দিতে হবে। কিন্তু যদি নর্মালও থাকে, ধরো 12 মিনিটে ওটা ক্লট করে গেছে, তাহলে তুমি পেশেন্ট মানে ছেড়ে দেবে না, তুমি আবার 1 ঘন্টা বাদে আবার ওটা দেখবে, কারণ অনেক সময় তো লেটেও এটা ম্যানিফেস্ট করতে পারে। 1 ঘন্টা বাদে বাদে 4 বার এটা টেস্ট করে দেখতে হবে যদি দরকার হয়। তারপরে যদি দেখা যায় না ঠিকঠাক ক্লট করছে, তার মানে ঠিক আছে, হেপাটোটক্সিসিটি চলে। হেপাটোটক্সিসিটি ম্যানেজ করতে তুমি একটু সময় হাতে পাবে, কিন্তু নিউরোটক্সিসিটি ম্যানেজ করার জন্য সময় তোমার হাতে খুব সীমিত, কারণ টাইমলি ইন্টারভেনশন না করতে পারলে ওটা যত তাড়াতাড়ি প্রোগ্রেস করবে। রেসপিরেটরি ফেলিয়ার একবার শুরু হয়ে গেলে, প্রথম কথা একটা ভালো একটা সেটআপেও সেটা খুব ঝামেলার ব্যাপার হয়ে গেল, আর যেখানে ভেন্টিলেটর নেই ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে না, সেক্ষেত্রে ইউ আর বিং দ্য রেসপন্সিবল ফর লস অফ আ লাইফ। আর ওষুধগুলো খুব জটিল তো কিছু নয়, অ্যাট্রোপিন ইনজেকশন প্রত্যেকটা হেলথ সেন্টারে থাকে,
নিওস্টিগমিন ইনজেকশন এমন কিছু দামি নয়, অনেক হেলথ সেন্টারই থাকে, আর দোকান টোকানেও পাওয়া যায়। যার ফলে তুমি যদি নিউরোসিস দেখতে পাও, তুমি সঙ্গে সঙ্গে যদি অ্যাট্রোপিনাইজ করে তাকে নিওস্টিগমিন স্টার্ট করে দাও, ইউ উইল সেভ দ্য পেশেন্ট। তাকে তখনকার মতো তুমি একটু সাপোর্ট দিয়ে তারপর তুমি এভিএসটা দিতে থাকো। এভিএসটা দিতে তুমি কিছুটা টাইম পাবে। ওদিকে নিওস্টিগমিন আর অ্যাট্রোপিনের এফেক্টে তার আস্তে আস্তে নিউরোটক্সিসিটি যে এফেক্টটা, সেটাও আস্তে আস্তে কেটে যেতে শুরু করবে, অ্যান্ড দ্য পেশেন্ট উইল সার্ভাইভ।